বছর বয়সে, এখন তার 15, তবে সে জিতেছিল সকলের মন 14তে। কিছুদিন আগে সে 15তে পদার্পণ করেছে। এখন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে গুরু শিষ্য জোড়ি। হ্যাঁ, আমাদের সাথে এখন স্টুডিওতে রয়েছে শুভ সূত্রধর, এবং যার গানের জাদুতে মন্ত্রমুগ্ধ পুরো দেশবাসীর থেকে বাইরে বিদেশেও তার প্রচুর ফলোয়ার্স। এইটুকু বয়সে সে অ্যাচিভ করেছে তার নিজের গলার জাদুতে এতজনকে, এত ফ্যান, এত ভক্ত। এবং তার অডিশনে সেই শান্ত ছেলেটি গিয়েছিল, জিতেছিল সকলের মন, গর্বিত করেছিল তার বাবা মাকে, সঙ্গে তার অবশ্যই গুরুদের এবং আত্মীয় পরিজন সকলের, বন্ধু বান্ধবদের মনও। আজ কথা বলবো তার সাথে আড্ডায়, গানে গল্পে, এবং থাকছে অবশ্যই সেই শিষ্যের সাথে গুরু। একটু পরিচয় করে দিই সকলের সাথে। আমার ডান দিকে ঠিক রয়েছে শুভ সূত্রধর। নমস্কার শুভ, তোমাকে স্টুডিওতে আমাদের শিলিগুড়ি লাইভের স্বাগত। এবং এখন তুমি এখন মানে তোমার কি কি কাজ চলছে সেগুলো যদি একটু বলো। কাজ বলতে এখন ওখান থেকে আসার পর তো পড়াশোনাই চলছে, বাহ। কারণ 6 মাস তো পড়াশোনাটা আর কি একটু মানে সাইডে ছিল, তার কারণ তখন শো চলছিল। তো এখন আসার পর হাফ ইয়ারলি, এখন সবার পরীক্ষা চলছে, আমারও চলছে। কালকেও আমার পরীক্ষা ছিল, আজকে আমি আসলাম এখানটা স্টুডিওতে, ইন্টারভিউ আছে জন্য। তারপর আবার আমার কিছুদিন পরে আবার ম্যাথস এক্সাম, তো সব এগুলো চলছে, রেকর্ডিং, পড়াশোনা, সবকিছু মিলিয়ে চলছে। আচ্ছা সুবেশ, স্যারের সাথে আমরা একটু পরিচয় করে নেব। দীপায়ন সরকার, নমস্কার। নমস্কার। আচ্ছা, এত গুণী, মানে আপনার কাছে তো তৈরি হয় অনেক শিষ্য তৈরি হয়, তার মধ্যে থেকে একটা গুণী হীরের টুকরো যদি বলি, সে শিষ্য, এবং তার থ্রুতে অবশ্যই সেই গুরুকেই সকলে চিনতে চাইছে যে কোন গুরু, কার কাছে শেখে, কার কাছে শেখে, এই প্রশ্নটা সবার কাছে উঠে আসে। কেমন লাগে তখন? দেখুন, খুবই গর্বের বিষয়। মানে যেমন বলছিলেন একটু আগে যে শুধু আমারই গর্ব নয়, এবং আমাদের পুরো গোটা পশ্চিম বাংলার গর্ব। কারণ এই যে সিজনটাও করে এলো, এর আগেও সুপারস্টার সিঙ্গারের সিজন আমরা অনেকগুলো দেখেছি, কিন্তু এবারে সবচেয়ে যেটা ভালো লাগার বিষয় হলো এবারে আমাদের বাঙালি ছেলে বলতে শুধু শুভই পুরো বাংলাকে রিপ্রেজেন্ট করেছে। তো ভীষণ গর্বের ব্যাপার, কারণ এত ছেলে মেয়ে শেখে, অনেক ছেলে মেয়ে আছে যারা খুবই ভালো করছে। এবার কারুর হয়তো লাক ম্যাটার করে যাচ্ছে, কারুর হয়তো করতে পারছে না, সবাই খাটছে। শুভ তার মধ্যে একজন, খুবই আমার ওবিডিয়েন্ট স্টুডেন্টদের মধ্যে একজন। তো এইটা তো গুরু হিসেবে ভীষণ আনন্দের ব্যাপার যে আজকের এই জায়গাটা অ্যাচিভ করেছে, আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। খুবই গর্বের বিষয়। আমি খুবই মানে কি বলবো, আমাদের খুবই আনন্দ দিয়েছে ও, আর খুবই মানে গৌরবান্বিত করেছে এই মুহূর্তে। আচ্ছা শুভের সাথে একটু কথা বলি। প্রথম জার্নিটা একটু শুরু যদি একটু শুনি। তোমার অডিশন গুলো দেখতে দেখতে তো অনেকের ক্ষেত্রে অনেক কিছুই জানা যায়। এবার আমার কিছু প্রশ্ন রয়েছে, যেমন হচ্ছে প্রথম অডিশনে গিয়ে তোমার চলে আসা, এবং তারপর 1 বছর ধরে আবার রেডি করে নিজেকে রিপ্রেজেন্ট করা, সেই জার্নিটা যদি একটু বলো। তো এই জার্নিটা আর কি, মানে সুপারস্টার সিঙ্গার মানে শোটা আমি সিজন 1 থেকেই ফলো করি আর কি। আমি যখন গিয়েছিলাম এটা সিজন 3, তো সিজন 2 তে আমি গিয়ে অডিশন দিই। তো ওটা আমার প্রথম অডিশন ছিল। মানে মানে তখন আমি মানে অত বুঝতাম না অডিশন কি হতো না হতো, তখন লকডাউন ছিল, আই থিঙ্ক 2021 এর কথা, এই 3 বছর আগের কথা আর কি। তো তখন লকডাউন পুরোপুরি শেষ হয়নি, তো অডিশন গুলো অনলাইনে হচ্ছিল। তো আমি অডিশন একটার পর একটা অডিশন ক্লিয়ার করে যাই অনলাইনে। তারপর গিয়ে ডিরেক্টলি মুম্বাইতে অডিশন হয় আমাদের। তো সেই মুম্বাইতে অডিশন দেওয়ার পর মানে আমি জুহু বিচে যাই, এটা একটা স্টোরি আছে, এটা আমি বলছি আজকে। তো জুহু বিচে যাই অডিশন শেষ হওয়ার পর। তো আমাদের জানানো হয় যে বিকেলে ওই 6টা-7টার সময় তোমাদের রেজাল্ট জানানো হবে। তো আমি তখন বাবা মা আর আমি জুহু বিচে আমরা ওয়েট করছি, মানে এমনি মুম্বাই, তখন প্রথম মুম্বাই যাওয়া আর কি। তো ঘুরছিলাম আর কি অডিশন দেওয়ার পর। তো মানে অডিশনটা দিয়ে না একটু মুডটা খারাপ হয়ে গেছিল যে হয়তো হবে না, মানে আমি বুঝে গেছিলাম হবে না। তো তারপর এই ঘুরছি এদিক ওদিক, তারপর একটা ফোন আসে 6টার সময়, তখন সানসেট হবে আর কি, এরকম ব্যাপার, মানে বসে আছি সমুদ্রের পাড়ে। তো তখন কল আসে যে আপনারা চলে যেতে পারেন, আপনারা মানে শুভদীপ সিলেক্ট হয়নি, শুভদীপ সিলেক্ট হয়নি। তো তারপর হচ্ছে একটু খারাপও লাগছিল প্রথম। তারপর যখন ওই ফোনটা আসে, তারপরেই মা সঙ্গে সঙ্গে আবার স্যারকে ফোন করে। তারপর মা আর স্যারের মধ্যে কি কথা হয়েছে আমি এখনো অবধি জানি না। তো তারপর হচ্ছে যাই হোক, তখন একটু মনটা খারাপ হয়েছিল। তারপর কোনো ব্যাপার নয়, তারপর ভাবলাম যে হয়তো এটা আমার লাকে ছিল না, কপালে ছিল না, যেটা হয় সবসময়, টাইম সবকা আতা হ্যায়, একটা কথা আছে। তো
আবার নেক্সট ইয়ার যখন, তখন আমার গলাটা অ্যাকচুয়ালি চেঞ্জের মানে স্টেজে চলে এসেছিল, মানে তখন হ্যাঁ, একটা গলা- বয়সের হুম, একটা চেঞ্জ হয় হ্যাঁ, এক্স্যাক্টলি। তখন গলাটা ফেটে যেত বা মানে ভালো লাগতো না শুনতে। কিশোর বয়স তখন ওই 60% মানে কি রিকভার করা Recover গেছে তখন ওর গেছিল, গলাটা। আচ্ছা। তখনও পুরোপুরি ভয়েস চেঞ্জের মানে সব ছেলেরাই সাফার করে, আমারও। একদম। আমার 2 বছর চলেছে, যেমন আমার যখন ভয়েস চেঞ্জ কিছুতেই ঠিক হচ্ছিল না গলা, তো ওটা ও ভুগেছে, সবাইকেই ভুগতে হয় ছেলেদের। তো তখন 60% আই থিঙ্ক Recover রিকভার হয়েছিল, হয়েছিল। তবুও ওপর দিকে ক্র্যাক করতো, ফেটে যেত আওয়াজ, গাইতে পারতো না, মডুলেশন আসতো না। তো আমি বলেছিলাম ঠিক আছে তুই যা না, এরম তো নয় যে তুই এটা শেষ হয়ে যাচ্ছে, তোর সবে শুরু হলে হবে, তুই গান শোনাতে যাচ্ছিস ভালো করে শোনা, যেটুকু তোর বেস্ট তুই দে, তারপরে দেখা যাবে, তারপর ছেড়ে দে, হলে হবে না হলে না হবে, কোনো ব্যাপার না। তারপর যাই হোক ও বেস্ট দিয়েছে, কিন্তু ওরাও বুঝতে পেরেছিল যে ভয়েস চেঞ্জ হয়েছে, তোকে বলেও ছিল I হ্যাঁ think। বলেছিল। আর তখন আমার গান সিলেকশনটাও হয়তো মানে পছন্দ হয়নি, তখন ফার্স্ট অডিশনে তখন যেটা কিছু হয়। করার নেই, কারণ ওই গলাতে তখন যে গানই সিলেকশন করা হবে সেই ইম্প্যাক্টটা মানে পড়ে যেহেতু না, কারণ পিচটা লাগছে না, 50-50, একদম একটা মডুলেশন গুলো আসছে। পুরোপুরি ম্যাচিওরও নয়, আবার একটা বাচ্চা 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 একটা ভাবও মেয়ে আছে। মেয়ে একটা ভাবও আছে গলার মধ্যে। তো যাই হোক সেই কারণেই ওর চেহারার মধ্যে, শুভে চেহারার মধ্যে যেরকম, গলাটা একদম ম্যাচিওর, অন্যরকম হ্যাঁ, গলাটা একদম আর কি। তারপর যখন অডিশন, এই এক তারপর- বছর তুমি কিভাবে কাটালে? 1 বছর কাটিয়েছি, তখন যেহেতু ভয়েস চেঞ্জ ছিল, তো তখন গান গাইতে মানে খুব কষ্ট হতো আর কি মাঝে, তো তাই তখন গানটাও গাইছিলাম, তার সঙ্গে সঙ্গে তখন আমি এই যে গিটার শেখা শুরু করলাম স্যার একাডেমিতে, বিল্টু স্যারের কাছ থেকে। স্যারের নাম বিশ্বনাথ মণ্ডল, তো বিল্টু স্যার বলে ডাকি আমরা। তো স্যারের কাছে গিটার শেখা শুরু করি, গিটার শিখছিলাম, তবলাও তার সাথে সাথে চলছিল। সেও মানে- খুব ভালো মানুষ, হ্যাঁ, মানে বিল্টু একদম। যে যার কথা আমরা বলছি, ও খুবই ডেডিকেটেড, মানে আমার বন্ধুর মতন একদম হ্যাঁ, হয়ে গেছে। মানে আমরা যেমন মানে এটা খুব প্রফেশন হিসেবে আমরা দেখি না, এই যে যেটা একাডেমির বা বাচ্চাদের শেখানো, খুব ভালোবাসার থেকে এই কাজগুলো মানে আমরা করি। তো ও ঠিক ওই একই টাইপেরই, তো খুবই এদেরকে মানে আমিও কখনো কখনো ক্লাসে দেখি একদম ধরে নিচে নেমে, কখনো চেয়ার থেকে নেমে ওদের সঙ্গে বসে। তো যাই হোক ওরও অনেক সেই যে মানে গুরুর যে কষ্টটা রয়েছে এবং শিষ্যর যে নেওয়ার অধিকারটা, সেটা কিন্তু আমরা বুঝতেই পারি শুভের গলা শুনলে। তারপরে ওই 1 বছর স্যারের কাছে ট্রেনিং নিয়ে ট্রেনিং তারপর নিয়ে একদম- তারপর হচ্ছে প্রচুর স্যারের গান কাছে প্রিপেয়ার করলো, প্রিপেয়ার করলাম। প্রচুর লিস্ট নিয়ে ঘাটাঘাটি কি গান হতে মানে পারে, ওর নিজের একটা ইন্টারেস্ট বরাবরই চেষ্টা ছিল। আসতো গান শোনাতো, আমরা বলে দিতাম যে না বাবু এটা ঠিক করে নে, এই জায়গাটা ঠিক হচ্ছে না, এই হেড ভয়েসটা তোর একটু ডেভেলপ করা দরকার। কিন্তু প্রচুর গান তুলেছে, প্রচুর গান শুনেছে, কথা শুনেছে সবচেয়ে বড় কথা, সবচেয়ে আর বড় নিজের প্রচুর ইচ্ছেও ছিল। মানে এটা সবচেয়ে বড় থাকাটা- কথা, শুধু গুরু থাকলেই হবে না, হ্যাঁ, শিষ্য হলেই হবে না, কথা শুনতে হবে আর কি। শুভ যেটা আজকে আর নিজের চেষ্টা, ওর প্রচুর চেষ্টা আচ্ছা আছে। শুভে একটা কথা জিজ্ঞেস করি, ছোটবেলার থেকে হয় না একটা হিট পয়েন্ট, যে এই সময় আমাকে এইটা নিয়ে আমাকে ভাবতে হবে, আমি এটা নিয়ে ভাববো। তুমি যেমন মিউজিক নিয়েই ভেবেছো, সেই হিট পয়েন্টটা কোথায় বা সেই হিট মোমেন্টটা কোথায়? সেই হিট মোমেন্টটা আমি যদি বলি, মানে এরকম কোনো সময় ভাবিনি যে মানে মিউজিকটাকে একটা মানে কাজ হিসেবে নিতে হবে, মানে এটা দিয়ে আমার লাইফে মানে চলতে হবে, ইনকাম করতে হবে, এগুলো ভাবা না। মানে আমি মিউজিকটাকে ভালোবাসতাম ছোটবেলার থেকে। মানে যেমন আমাকে মা বলতো যে কোনো সময় আমাকে, যেমন খুব শরীর খারাপ থাকতো ছোটবেলায়, তো গাড়িতে করে ডাক্তারের কাছে নিয়ে যেত, তখন গাড়িতে গান বাজলে আমি আঙুল মানে মানে বিটের সঙ্গে সঙ্গে আমি ওটা করতাম, মানে কিছু মিউজিকটা ভালো লাগতো। তো মা গান গাইতো, যেহেতু আমি বললাম প্রথম আচ্ছা, আমার মা সারে- প্রথম, হ্যাঁ, প্রথম। তো আমার প্রথম সারেগামা মার কাছ থেকে শেখা। প্রথম গুরু মা। হ্যাঁ, গুরু মা। আর একটা হারমোনিয়ামও আছে আমাদের বাড়িতে, যেটা 20 বছর পুরনো। মানে আচ্ছা। মা ওটাতে শিখেছিল গান, ওটা এখনো আছে আমার কাছে। তো ওই হারমোনিয়ামটাই সারেগামা আমি শিখি প্রথমে। ওটাতে তারপর- তোমার প্রথম হাতে খড়ি, যদি প্রথম বলি। হাতে খড়ি যদি বলি, হ্যাঁ। তো সেভাবেই তারপর থেকেই মানে মিউজিক ইন্টারেস্টটা আসা শুরু হয়। মা গান গাইতো, আমি মারটা শুনে শুনে আমিও করতাম, এদিকে ছুটছি ওদিকে ছুটছি। তো এখনো যেমন মানে তখন থেকেই